হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? দেবনাগর স্যার একাডেমি বাংলা মাধ্যমিকে যে বাংলা আছে সেখানে ব্যাকরণে বাক্য বলে একটা চ্যাপ্টার আছে। সেই বাক্য নিয়ে যখন পড়তে যাবা দেখবা অনেকের মাথায় অনেকটা ঢুকে না। তো তোমরা হয়তো অনেক জায়গায় শিখেছো, তা সত্ত্বেও হয়তো অনেক অসুবিধা আছে। সেই অসুবিধা দূর করার জন্যই আমরা চলে এসেছি। ঠিক আছে, দেবনাগর স্যার একাডেমি আশা করে যে এইটা তোমরা যদি দেখে নাও, আমরা যে জিনিসটা নিয়ে এসেছি সেটা যদি দেখে নাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এই বাক্য চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, চলো চালু করা যাক। কি আছে এই বাক্যে? ঠিক আছে, ফার্স্টে দেখো বাক্য নির্মাণের শর্ত। বাক্য যে নির্মাণ করবে অর্থাৎ তৈরি করবে তার শর্ত কি কি? বাক্য নির্মাণের তিনটি শর্ত। কয়টা? তিনটি। মনে থাকবে, তিনটি শর্ত। সেটা কি? এক নম্বর দেখো যোগ্যতা, দুই নম্বর আকাঙ্ক্ষা, আর তিন নম্বর আসক্তি। ঠিক আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। ঠিক আছে, যোগ্যতা কাকে বলে? চলো চলে আসি। এক নম্বরে দেখো যোগ্যতা কাকে বলে। বাক্যের অন্তর্গত পদগুলো ভাব প্রকাশের সামর্থ্যকে, অর্থাৎ বাক্যে অন্তর্গত মানে ভিতরে, বাক্যের ভিতরে যে পদগুলো আছে তার যে ভাব প্রকাশ কিভাবে কি করবে সেই ভাব প্রকাশের সামর্থ্যকে, ঠিক আছে, বলা হয় যোগ্যতা। মাথায় ঢুকলো? ঠিক আছে, চলো এবার আসি বাক্যের আকাঙ্ক্ষা কাকে বলে। বাক্যে পদ বিন্যাস অর্থাৎ পদকে সাজানো পরেও আরও কিছু শোনার আগ্রহ, ঠিক আছে, আরও কিছু শোনার আগ্রহ পাঠক বা শ্রোতার মনের মধ্যে থেকে গেলে, পাঠককে যারা পড়াশোনা করছে, যারা পড়ছে তাদের মনে, বা শ্রোতা যে শুনছে তার মনে থেকে গেলে তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তার মানে বাক্য পদ বিন্যাস করার পরও কিছু শোনার ইচ্ছা থাকছে, এটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে, চলো এরপরে দেখি। এবার দেখো আমরা আসছি আসক্তি। বাক্যের মধ্যে পদ বিন্যাস ঠিক রাখা, ঠিক আছে, অর্থাৎ অর্থ বজায় রাখা। এই যে এই জিনিসটা, অর্থ বজায় রেখে পদগুলো বাক্যের মধ্যে ঠিকভাবে সাজানো বা বসানো, ঠিক আছে, কেই বলা হয় আসক্তি। তাহলে বাক্যের মধ্যে ঠিকভাবে বসানোকেই বলা হচ্ছে আসক্তি। কাকে? অর্থ বজায় রেখে। তাহলে বাক্যের মধ্যে পদবিন্যাস, অর্থাৎ বাক্যের মধ্যে পদবিন্যাস ঠিক রাখা অর্থাৎ অর্থ বজায় রেখে পদগুলো বাক্যের মধ্যে ঠিকভাবে বসানোকে বলা হচ্ছে আসক্তি। চলো এই তিনটা দেখে নিও আসক্তি কাকে বলে। ঠিক আছে, আর আগের যে দুটো এর মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার চলে আসি আমরা বাক্যের মেন জায়গায়। বাক্যের গঠন অনুসারে বাক্যকে চার ভাগে ভাগ করা যায়। চলো আমরা দেখে নিই। গঠন অনুসারে, দেখো এটা কিন্তু গঠন অনুসারে, অর্থ অনুসারেও আছে, ওটা আলাদা। তো বাক্যের গঠন অনুসারে বাক্যকে চার ভাগে ভাগ করা যায়। একটা কি? সরল বাক্য, আগেও শুনেছো তোমরা। তারপরে দেখো দুই নম্বরে জটিল বাক্য। তারপরে দেখো তিন নম্বরে কি আছে? হ্যাঁ, এটা জটিল বাক্য, এটা সরল বাক্য। তিন নম্বরে দেখো যৌগিক বাক্য, আর চার নম্বর দেখো মিশ্র বাক্য। তাহলে অ্যাকচুয়ালি বাক্য কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আর মিশ্র বাক্য হচ্ছে যখনই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছে তখনই হচ্ছে মিশ্র বাক্য। তাহলে বাক্য চার প্রকার, গঠন অনুসারে চার প্রকার। মাথায় ঢুকলো? চলো এবার দেখি সরল বাক্য কাকে বলে। যে সমস্ত বাক্যে একটি মাত্র উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যকে কর্তা, দেখো উদ্দেশ্য ও কর্তা, অর্থাৎ যে কাজটা করছে, ও একটি মাত্র বিধেয় থাকে, বিধেয় মানে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, থাকে, সেই সকল বাক্যকে সরল বাক্য বলে। সরল বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য অংশে একটি কর্তা থাকে, বিধেয় অংশে একটি সমাপিকা ক্রিয়া থাকে। চলো এটার একটা উদাহরণ দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে উদ্দেশ্য আর বিধেয় দুটোকে আলাদা করে করা হয়েছে। বাক্য কিন্তু এটাই। ফার্স্টে দেখো রাম কথা বলল না, কথাটা এরকম, রাম কথা বলল না, কিন্তু কে বলল না এটা করলেই উদ্দেশ্য বেরিয়ে যাবে, রাম। ঠিক আছে, কে বলল না, এই কে দিয়ে কোশ্চেন করলে বেরিয়ে গেল রাম, আর বাদ বাকি যা আছে সব বিধেয়। ঠিক আছে, তাহলে তারপরটা দেখো, তিনি আমাদের সাদর অভ্যর্থনা করলেন, কে করলো? তিনি, বাস এটা হয়ে গেল উদ্দেশ্য, আর বাদ বাকি যা থাকলো সব হয়ে গেল বিধেয়। চলে আসি আমরা জটিল বাক্যে। যে সকল বাক্যে একটি প্রধান বাক্য, বাক্য একটি প্রধান থাকবে, ঠিক আছে, তো যে সকল বাক্যে একটি প্রধান বাক্য এবং তার অধীনে এক বা একাধিক খণ্ড বাক্য মানে টুকরো টুকরো, ঠিক আছে, বা উপবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের খণ্ড বাক্যগুলি সাপেক্ষ সর্বনাম বা অব্যয় দ্বারা যুক্ত হয়ে থাকে, সাপেক্ষ সর্বনাম বা অব্যয় দ্বারা। তো যে সকল বাক্যে একটি প্রধান বাক্য এবং তার অধীন এক বা একাধিক খণ্ডবাক্য বা উপবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। ঠিক আছে, চলো একটু দেখে নিই। চলো দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে দেখো যিনি তিনি, এটা কি? জটিল বাক্যের উদাহরণ। এতগুলা উদাহরণ আছে কিন্তু দেখো খুব সোজা। ব্যক্তি অর্থাৎ কোনো মানুষ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা জটিল বাক্যকে কিভাবে ব্যবহার করব? ফার্স্টে যিনি, তাহলে সঙ্গে সঙ্গে ওর সঙ্গে কি চলে আসবে? তিনি, যিনি তিনি। তাহলে উদাহরণ দেখি, যিনি আমাদের প্রধান শিক্ষক তিনি বাংলা পড়ান। দেখো যিনি
এই যে ফার্স্টের শুরু জটিল বাক্যে এটা দেখো, আর এদিকে দেখো তিনি, যিনি বললেই তিনি আসছে, মাথায় ঢুকছে। যারা, তারা, এটাও দেখো ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, মানে মানুষ, ঠিক আছে। যারা এখানে এসেছিল তারা প্রত্যেকেই খেলোয়াড়, দেখো যারা, এই যে সাপেক্ষ বলে না, এটা আসলে এটাও আসে, তো যিনি আসলে তিনি আসছে, যারা বললে তারা আসে, ঠিক আছে, এই ক্ষেত্রে। তারপরে দেখো যেটি সেটি, এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। বস্তুর ক্ষেত্রে কি, যেটি সেটি, ঠিক আছে, হয়েছে। উদাহরণ দেখো, যেটি লাল কলম সেটি দাও, তাহলে যেটি লাল কলম, যেটি দেখো বস্তুর ক্ষেত্রে, কলম একটা বস্তু, আর সেটি দাও হচ্ছে যেটি সেটি, সাপেক্ষ দেখতে পাচ্ছ, যেটি বললে সেটি আসছে। এবার দেখো যে সে, এটাও দেখো ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে। উদাহরণটা দেখে নিই, এই যে এখানে একটু ভুল হয়েছে, এখানে কি হবে, যে, ঠিক আছে। যে ক্লাসে প্রথম হয়েছে সে হবে আমার ভাই, এই যে এই জায়গাটা একটু, যে সে, তুমি এইভাবে করো, ঠিক আছে, যে সে, যে ক্লাসে প্রথম হয়েছে সে আমার ভাই, ঠিক আছে, তাহলে যে সে আসছে ব্যক্তি। আচ্ছা, এবার দেখো যখন তখন, যখন তখন হচ্ছে সময় বোঝায়, অর্থাৎ কখন একটা সময় বোঝায়, তো সেটা যখন বিকাল 5টা বাজে তখন তিনি এলেন, এই যে যখন সাপেক্ষ কি আসছে, তখন, বাস জটিল বাক্যে চলে গেল। যদি তবে, এটা হচ্ছে শর্ত, শর্ত মানে কি, কোনো একটা শর্ত বোঝাচ্ছে। ধরো আমি যদি বলি বৃষ্টি পড়লে স্কুল যাব না, তাহলে বৃষ্টি যদি পড়ে তাহলে কি হচ্ছে, স্কুল যাব না। তো বৃষ্টি যদি পড়ে তাহলে স্কুল যাব না, তাহলে যদি না পড়ে তাহলে স্কুল যাব, এই যে শর্ত থাকছে। তাহলে এখানেও দেখো যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, তাহলে মাটি ভেজার শর্ত কি, বৃষ্টি, বৃষ্টি হলে মাটি ভেজবে, কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে মাটি ভিজবে না, এই যে ব্যাপারটা, এটা শর্ত। তাই যদি আর তবে এটাই হবে শর্তের ক্ষেত্রে, যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা না হয় তাহলে ওটা হবে না। আচ্ছা, যেমন তেমন, এটা অবস্থা বোঝাচ্ছে, যেমন মেঘ তেমন বৃষ্টি, ঠিক আছে। তো এটা অবস্থা, কীরকম অবস্থা আছে সেই অবস্থা বোঝাতে গেলে যেমন তেমন, ঠিক আছে। এবার চলে আসি যৌগিক বাক্যে। যৌগিক বাক্য, যে সকল বাক্যে একাধিক সরল বাক্য থাকে, তাহলে সরল বাক্য একাধিক থাকতে পারে, সেই সরল বাক্যগুলি অব্যয় দ্বারা, এই যে এটা একটু ভুল আছে, অব্যয় ভাববা, হ্যাঁ, অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে যৌগিক বাক্য বলে। এই ধরনের বাক্যে একাধিক স্বাধীন বাক্য থাকে, ঠিক আছে, অর্থাৎ একাধিক সরল বাক্যের সংযোগ যৌগিক বাক্যে গঠিত হয়ে থাকে, তাহলে একাধিক সরল বাক্যকে নিয়েও যৌগিক বাক্য হয়, ঠিক আছে। আর এই জায়গাটা একটু অব্যয় হবে, এটা একটু ঠিক করে নিও। চলো এরপরে দেখে নিই যৌগিক বাক্যে সাধারণত কি কি আসে সেটা দেখে নিই। এই যে যৌগিক বাক্যে কি কি আসছে দেখো, এবং, আর, ও, কিন্তু, অথচ, পরন্তু, নচেত, আরও কিছু ইত্যাদি অব্যয়ের দ্বারা গঠিত হয়। এই যে অব্যয়, এই কথাটাই বলছিলাম আগে, একটু অব্যয় ওটাও হবে, ঠিক আছে, অব্যয়ের দ্বারা গঠিত হয়। তাহলে অব্যয়গুলো কীভাবে আসছে সেটা দেখে নিই। জটিল বাক্য সবসময় মনে রাখবা মাঝে আসে, ঠিক আছে, যেমন এবং, আমি বাড়িতে এলাম, একটা শেষ হয়ে গেল, এবং পড়তে বসলাম, আমি দুটো কাজ করছি, দেখো আমি বাড়িতে এলাম এবং মাঝখানে ঢুকলাম, পড়তে বসলাম। তাই যৌগিক বাক্য সবসময় মাঝে বসে দুটো বাক্যকে যুক্ত করে, ঠিক আছে। আর সাপ জলে ভেসে এসেছে আর গাছে জড়িয়ে আছে, ঠিক আছে। ও, কাজটা শেষ করো, ও, প্রতিবেদনটা তৈরি করো। কিন্তু দেখো মাঝে বসছে, সে খুবই গরিব কিন্তু খুব সৎ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জিনিসগুলা, এগুলো ভালো করে একটু দেখে নাও, তাহলে বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো অথচ, অথচ কি, সে ভালো চিকিৎসা করলো অথচ নিজেকে বাঁচাতে পারলো না, তার মানে উল্টাটা হচ্ছে, অথচ কখন আসছে, যে করলো কিন্তু ফলটা হলো না, আবার এইসব ক্ষেত্রে অথচ আসছে। নচেত, নিষ্ঠা সহকারে চাষ করো নচেত ফসল পাবে না, অর্থাৎ নচেত মানে না, না হলে, ঠিক আছে। তো নিষ্ঠা সহকারে চাষ করো নচেত ফসল পাবা না, তাহলে ফসল পেতে গেলে তোমাকে নিষ্ঠা সহকারে চাষ করতে হবে। তো এইসব ক্ষেত্রে নচেত আসলো, মাঝখানে ঢুকলো, এরা হচ্ছে প্রত্যেকে কি যৌগিক বাক্য, মাথায় রাখছে, এরা মাঝে যোগ হয়েছে। কিন্তু জটিল বাক্যে আমরা যখন দেখলাম তখন দেখলাম ফার্স্টের দিকে, দেখেছো ফার্স্টের দিকে এসছে আর মাঝে এসছে, ঠিক আছে, কিন্তু যৌগিক বাক্যে সবসময় মাঝেই থাকবে। মনে রাখতে হবে যৌগিক বাক্য একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই, মিশ্র বাক্য। সব বাক্য প্রায় শেষ, এবার সবগুলোকে মিলিয়ে হয়ে যাচ্ছে মিশ্র। মিশ্র কথা শুনেই বুঝতে পারছো, দেখে নাও, যে সকল বাক্য একাধিক সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্যের সমবায়ে গঠিত, সমবায় মানে মিলে, ঠিক আছে, অব্যয় দ্বারা গঠিত হয় তাকে মিশ্র বাক্য বলে। মিশ্র বাক্য 4 ভাগে গঠিত হয়, সরল জটিল, অর্থাৎ সরলের সঙ্গে কি হলো জটিল, সরল যৌগিক, এই যে মিশ্র যুক্ত হয়ে যাচ্ছে 2 রকম, তার জন্য মিশ্র যৌগিক, আবার যৌগিক জটিল, আবার যৌগিক যৌগিক, এরকম হয়ে তোমার মিশ্র বাক্য হয়। চলো উদাহরণ একটা দেখে নিই।
ঠিক আছে, সরল ও জটিল। গতকাল বৃষ্টি হয়েছিল এবং যারা ভিজেছিল তারা জ্বরে আক্রান্ত। দেখো যারা তারা হয়েছে, যারা তারা, এটা কি জটিল। আর গতকাল বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এটা কি হচ্ছে সরল। এরপরে দেখি গঠনগত শেষ হয়ে গেল। এবার অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। ঠিক আছে, অর্থ অনুসারে বাক্যকে আবার 6টি শ্রেণীতে ভাগ করা যায়। আগে আমরা 4টা দেখলাম, ওটা গঠনগত, এটা কিন্তু অর্থগত। ঠিক আছে, 6টা। ফার্স্টে কি নির্দেশক, 2 নম্বর কি অনুজ্ঞাবাচক, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইচ্ছাবাচক, 4 নম্বর হচ্ছে আবেগবাচক, 5 নম্বর হচ্ছে শর্ত সাপেক্ষ, আর একটা হচ্ছে 6 নম্বর হচ্ছে সন্দেহবাচক। এই যে ইচ্ছাবাচক এখানে অনেকে প্রার্থনাবাচকও বলে। ঠিক আছে, চলো দেখে নিই আমরা কি আছে। নির্দেশক বাক্য, যে সকল বাক্যে বক্তা, এখানে দেখো এটা একটু ভুল আছে, হ্যাঁ, এটা হবে বক্তা, কোনো কিছু বিষয় অস্তিত্ব নির্দেশ করে, অর্থাৎ যেটা অস্তিত্ব আছে কি নাই এটা অস্তিত্ব নির্দেশ করছে মানে আছে, বা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, হয়তো হ্যাঁ অস্তাত্মক আর একটা নঞ্চাত্মক মানে নাবাচক। ঠিক আছে, হয় নয়, এই যে স্বীকার আর অস্বীকার, ঠিক আছে, করে, তাকে নির্দেশক বাক্য বলে। তাহলে যে সকল বাক্যে বক্তা কোনো কিছু বিষয়ে অস্তিত্ব নির্দেশ করে বা কোনো কিছু স্বীকার ও অস্বীকার করে তাকে নির্দেশক বাক্য বলে। হয়ে গেছে। নির্দেশক বাক্য 2 প্রকার, একটা ইতিবাচক বাক্য, ঠিক আছে, আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক বা সদর্থক, ঠিক আছে, আর একটা হচ্ছে নেতিবাচক বা নঞ্চর্থক। ঠিক আছে, এই দুটোই হয়। চলো পরে কি আছে, ইতিবাচক বা সদর্থক, যে সমস্ত বাক্যে কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করা যায়, একটু আগে বললাম, তাকে ইতিবাচক বা সদর্থকবাচক বলা হয়। অর্থাৎ এই ধরনের বাক্যে কোনো ভাব, বিষয়, ঘটনাকে স্বীকার করে নেওয়া হয়। ঠিক আছে, চলো এরপরে কি আছে, ইতিবাচকের উদাহরণ কি সেটা দেখে নিই। যেমন সে এখন পড়বে, ঠিক আছে, এখন শীতকাল, এই যে হয়, তিনি এখন খাচ্ছেন, তার যাওয়া উচিত। ঠিক আছে, এইসবগুলো একটু দেখে নিবে, হয়ে গেল। তো এখানে কিছুই নাই, হ্যাঁ বা না। তো এখানে ইতিবাচকে হ্যাঁ হয়, তার অস্তিত্ব স্বীকার করছে মানে হয়, সে এখন পড়বে, ঠিক আছে, এখন শীতকাল দেখছো, আচ্ছা, তিনি এখন খাচ্ছেন, ঠিক আছে, এগুলো সব হয়ে হচ্ছে। আর নেতিবাচক দেখো, যে সকল বাক্যে কোনো কিছু অস্বীকার করা হয়, অর্থাৎ কোনো ভাব, বিষয়, ঘটনাকে অস্বীকার করা হচ্ছে, তাকে নঞ্চর্থক বলা হয়। তুমি সেখানে যাবে না, এই যে না, সে পড়বে না, হয়েছে, এ কথা তার মনে নেই, সে এই চিঠি লেখেনি, এই যে নাগুলা সেগুলো তোমার নঞ্চর্থক বা নেতিবাচকে চলে গেল। পরেরটা দেখি অনুজ্ঞাবাচক, যে সকল বাক্যে বক্তা কোনো কিছু বিষয় আদেশ, উপদেশ, অনুজ্ঞা, প্রার্থনা, নির্দেশ ইত্যাদি প্রকাশ করে তাকে অনুজ্ঞাবাচক বলে। ঠিক আছে, তো অনুজ্ঞাবাচকের মধ্যে শুধু এতটুকু মনে রাখবা, আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলোকে মনে রাখবা, তাহলে অনুজ্ঞাবাচক বুঝে যাবা। যেমন মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে, তোমাকে আদেশ করতে পারে, কেউ উপদেশও দিতে পারে। 1 গ্লাস জল দাও, এই যে আদেশ, ঠিক আছে, আর মন দিয়ে পড়াশোনা করো, এটা উপদেশ। এখন বাড়ি যাও, এটাও আদেশ হতে পারে। রোদে ঘুরো না, এটা উপদেশ হতে পারে, অর্ডারও হতে পারে। থামো আর যেও না, অনুচ্ছেদ লেখো, এই যে এগুলো অনুজ্ঞাবাচক। ঠিক আছে, তোমাকে আদেশ করা হচ্ছে, উপদেশ করা হচ্ছে বা অনুরোধও করতে পারে। পরেরটা দেখে নিই। এবার দেখে নিই কি আছে, ইচ্ছাসূচক। ইচ্ছাসূচককে অনেকে প্রার্থনা সূচকও বলে। তো ইচ্ছাটা ভালো করে বুঝে নাও। যে সকল বাক্যে বক্তা কোনো কিছুর জন্য প্রার্থনা করে, এই যে দেখতে পাচ্ছ প্রার্থনা করে, হ্যাঁ, তার মানে কোনো ভগবানের কাছে কিছু চায়, সেটাকে বলে প্রার্থনা। যখনই আমরা ভগবানের কাছে কিছু চাই তখনই হচ্ছে প্রার্থনা। বা ইচ্ছা প্রকাশ করে, মনের ইচ্ছা, তাকে প্রার্থনা সূচক বা ইচ্ছাসূচক বাক্য বলে। ভগবান তোমার মঙ্গল করুক, এই যে ভগবান, ভগবানের কথা পেয়েছো, তার মানে এটা প্রার্থনাতে চলে গেল, প্রার্থনা সূচক এটা। হ্যাঁ, তুমি দীর্ঘায়ু হও, তুমি দীর্ঘায়ু হও, এই যে তুমি দীর্ঘায়ু, এখানে ভগবানের কিছু নাই, তার মানে এটা ইচ্ছা প্রকাশ করছে, আমি ইচ্ছা প্রকাশ করছি তুমি আরও বেশি দিন বাঁচো, দীর্ঘ আয়ু হোক, দীর্ঘায়ু। ঠিক আছে, ঈশ্বর তোমায় শান্তি দিন, এখানে শান্তি হবে, হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও। ঠিক আছে, কম্পিউটার এগুলো ভুল নিয়ে নেয়। ঠিক আছে, ঈশ্বর তোমায় শান্তি দিন, এই যে তুমি একটা ইচ্ছা প্রকাশ করছো ভগবানের কাছে, যে আপনজনের জন্য তুমি শান্তি চাচ্ছ, এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, এটা হচ্ছে প্রার্থনা সূচক। তোমার জীবন নির্মল হোক, ঠিক আছে, তাহলে তোমার জীবন নির্মল, এখানে ভগবানের কোনো নেই, তুমি নিজের ইচ্ছাতেই বলছো, তাই এটা ইচ্ছা সূচক। তাহলে এখানে প্রার্থনা, ইচ্ছা বুঝতে পারলে। পরেরটা কি আছে, আবেগ সূচক। আবেগ, যে সকল বাক্যে বক্তার আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, হতাশা, দুঃখ, শোক ইত্যাদি প্রকাশ পায়, এটার মানে কি হচ্ছে,
যে তোমার মনের মধ্যে যেটা হচ্ছে, দেখো মনের মধ্যে কোনো কিছু দেখলে সেই আবেগ, আনন্দ, দুঃখ, কষ্ট, রাগ, শোক, দুঃখ যে আছে জিনিসগুলো, এগুলো মনের ভিতরে হয়, তাই এগুলো আবেগ সূচক। ঠিক আছে, তাকে বিস্ময় সূচক বা আবেগ সূচক বলা হয়। চলো এরপরে কি আছে, চলো আবেগ সূচকের কিছু আমরা উদাহরণ দেখে নিই। যেমন বাহ সুন্দর ফুল তো, এই যে বাহ, তুমি দেখো মনের আনন্দে বলছো, ঠিক আছে, সুন্দর ফুল তো, কি মজা, এই যে এক্সক্লেমেটরি চিহ্ন দেখতে পাচ্ছ উপরে একটা আয়ের মতো, দেখো উল্টা আয়, এটাকে বলে আবেগ সূচক। ঠিক আছে, কি মজা, আমরা খেলায় জিতেছি। ঠিক আছে, কি খুশির খবর, ভাই পরীক্ষায় প্রথম হয়েছে, হায়, এই যে দুঃখ, লোকটা মারা গেছে, হায়। ঠিক আছে, কি সুন্দর দৃশ্য, এটাও আবেগ সূচকের সেই মানে খুশি বোঝাচ্ছে। ঠিক আছে, এবার আসি শর্ত সাপেক্ষ, যেখানে শর্ত থাকে। যে সকল বাক্যে একটি বিষয়ের উপর আরেকটি বিষয় নির্ভর করে তাকে শর্ত বলে। তাহলে একটা বাক্যের উপর আরেকটা বাক্য নির্ভর করছে। ঠিক আছে, যেমন ঠিক ঠিক পরিশ্রম করলে অবশ্যই সুফল পাবে। যদি পরিশ্রম ঠিক ঠিক করো তাহলে সুফল পাবে। তাহলে যদি তবে ওই জিনিসটা, যদি ঠিকঠাক পরিশ্রম করো তাহলে সুফল পাবে, ওটাকে একবারে বলছে ঠিক ঠিক পরিশ্রম করলেই সফল, অবশ্যই সফল পাবে। এই যে ঠিক ঠিক পরিশ্রম করলে, শর্ত, পরিশ্রমটা বুঝতে পারছো, ঠিক ঠিক পরিশ্রম, শর্ত, পরিশ্রম করলেই তুমি সুফল পাবে, পরিশ্রম না করলে সুফল পাবে না, তাই শর্ত আছে। ঠিক আছে, আচ্ছা, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে পাস করবে, এই যে যদি, মাথা গেলো, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে পাস করবে, তাহলে পাস করার শর্ত কি, মন দিয়ে পড়াশোনা। ঠিক আছে, তাই যদি তবে দিয়ে এগুলো বেশি থাকে। পরেরটা দেখি সন্দেহবাচক, সন্দেহ বুঝে গেলাম, মনের মধ্যে কোনো যদি সন্দেহ থাকে, যে বাক্যে কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ করা হয় তাকে সন্দেহবাচক বাক্য বলে। এই ধরনের বাক্য মনে হয়, বোধ হয়, যেন, হয়তো, এই যে এই শব্দগুলো যুক্ত হয়। বোধ হয় তার শরীরটা ঠিক নেই, এই যে সন্দেহ, হতেও পারে নাও হতে পারে, তাই একটা সন্দেহ আছে, হয়তো ঠিক নেই, হয়তো তিনি এ কাজ করে থাকবেন, তারপরে কি হয়তো করতেও পারে নাও করতে পারে, একটা সন্দেহ আছে, হয়তো করে থাকতে পারে। এ যেন তারই হাতের লেখা, এ যেন তারই হাতের লেখা। ঠিক আছে, তো এখানে একটা সন্দেহ আছে, তাই এটা সন্দেহবাচক।